সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে আপনারা বিনোদনের পাশাপাশি জ্ঞানের দ্বারাও সমৃদ্ধ হবেন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে বাঙালির মনোজগতে সৃজনশীলতার চেয়ে ভোগবাদের প্রাধান্যই বেশি। যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষদল শহীদ আব্দুল হামিদ হল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিপক্ষ দল বেগম রোকেয়া হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবারে আমরা পরিচিত হব আমাদের মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন আমি ফারহান জাকিব, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে। আমার সাবজেক্ট হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি শরীফুল হক আকাশ, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগে চতুর্থ বর্ষে। আমি ফাহিম মুনতাসির রহমান, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে চতুর্থ বর্ষ। আমি জিন্নাত রায়হান, পড়াশোনা করছি গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি সোহান ফেরদৌস, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগ দ্বিতীয় বর্ষ। আমি মোহাম্মদ বিজয় রহমান, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যন্ত্রকৌশল বিভাগে প্রথম বর্ষ। আমি আহনাফ মুহতাসিম, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে। এবারে দেখা যাক বিপক্ষ দলে আমাদের সাথে কারা আছেন। আমি নুসরাত জাহান নিশি, পড়াশোনা করছি কৃষি অনুষদ চতুর্থ বর্ষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি নুবানা শিতা ফারিহাত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড সেফটি ম্যানেজমেন্টে চতুর্থ বর্ষে আছি। আমি সানজিদা হায়দার, পড়াশোনা করছি ভেটেরিনারি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, পড়াশোনা করছি মাস্টার্স প্রথম সেমিস্টারে। আমি নসীন তাবাসসুম, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে তৃতীয় বর্ষে। আমি ফাতেমাতুজ জোহরা, পড়াশোনা করছি পশুপালন অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষ। আমি জান্নাতুল ফেরদৌসী জান্নাত, পশুপালন অনুষদ চতুর্থ বর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি প্রত্যাশাদা সর্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পশুপালন অনুষদ প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আপনাদেরকে এবারে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার নিয়ম কানুনগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা উভয় দলই সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপন এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। এছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য উপস্থাপন করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হয়ে যাবার পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, যাদের সুচিন্তিত রায়ের মাধ্যমে আজকের এই প্রতিযোগিতার জয় অথবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিয়েছি সম্মানিত বিচারক জনাব সালমা আক্তার মিশনকে, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসবেন জনাব রথীন্দ্রনাথ দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসবেন জনাব মুসাব্বিরুল ইসলাম, 2009 ও 11 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 20তম বিতর্ক প্রতিযোগিতায় বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। আমাদের বিজ্ঞ বিচারক একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন ও তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং আমাদের বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। সভাপতির আসন গ্রহণ করবার জন্য আমি অনুরোধ করছি জনাব FH আরিফকে, প্রাক্তন বিতার্কিক ও সদস্য জাতীয় রাজস্ব বোর্ড। এবারে আমি সম্মানিত সভাপতিকে অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য অনুরোধ করছি। বিতর্কের বিষয় বাঙালির মনোজগতে সৃজনশীলতার চেয়ে ভোগবাদের প্রাধান্যই বেশি। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা ফারহান জাকিবকে
অনুরোধ করব বক্তব্য উপস্থাপনের জন্য, সময় 5 মিনিট। মাননীয় সভাপতি, কবিগুরু রবীন্দ্রনাথের দুটি লাইন খুব মনে পড়ছে। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজই খুলে গেছে সোনার মন্দিরে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আবহমান কাল ধরে চলে আসা অপশক্তির কালো থাবায় অপার ঐশ্বর্যে ঘেরা বাংলার সেই সোনার মন্দির আজ প্রায় শূন্যসার। বাঙালির আলস্য, বাঙালির তন্দ্রা, বিদেশি শক্তির কাছে নতজান বৈশিষ্ট্য, সর্বোপরি বাঙালির ভোগবাদী মানসিকতার বহিঃপ্রকাশ, যার দরুন আজও বাঙালির মনোজগতের সৃজনশীলতার বিষয়টি নিভু নিভু প্রদীপ শিখার ন্যায় নিস্তেজ হয়ে রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধু এবং উপস্থিত দর্শক শ্রোতা এবং আমাকে যারা শুনছেন ও দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাঙালির মনোজগতে সৃজনশীলতার চেয়ে ভোগবাদের প্রাধান্যই বেশি। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতেই বিষয়টির একটি সুস্পষ্ট সংজ্ঞায়ন প্রয়োজন। লক্ষ্য করে দেখুন মাননীয় সভাপতি, বাঙালি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। বাঙালি শব্দটির একাধিক সংজ্ঞা রয়েছে, যা মূলত নির্ভর করছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন তার উপর। প্রথমেই আসি জাতিগত দৃষ্টিকোণ থেকে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও ভারতের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী মানুষদের আপনি বাঙালি বলে অভিহিত করতে পারেন। যদি ভাষাগত দৃষ্টিকোণ থেকে আসি, তবে অবশ্যই মাতৃভাষা হিসাবে যারা বাংলা ভাষাভাষী, যাদের মূল ভাষা বাংলা, তাদেরকে আপনি বাঙালি বলে অভিহিত করতে পারেন। এরপর যদি আসি সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে, তাহলে বলতে হয় যারা বাঙালি সংস্কৃতি, রীতিনীতি, ঐতিহ্য, শিল্পকলা এবং সাহিত্য চর্চা করে থাকে তাদেরকে আমরা বাঙালি বলে অভিহিত করতে পারি। কাজে এই কথা অবশ্যই অনস্বীকার্য, বাঙালি শব্দটির তাৎপর্য বহুলাংশে রয়েছে। এরপরে আমরা আসি মনোজগৎ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। দেখুন মাননীয় সভাপতি, মনোজগৎ শব্দটির দুটি প্রধান দিক রয়েছে। এক, মনস্তাত্ত্বিক দিক, দুই, মানসিক প্রতিক্রিয়া। মনস্তাত্ত্বিক দিক মূলত ব্যক্তি কিংবা জাতির মনোভাব, অনুভূতি, চিন্তা ভাবনা, ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত। আর মানসিক প্রতিক্রিয়ার দিকটি মূলত চেতনা, উপলব্ধি, মনোযোগ, স্মৃতি, শেখা এবং সমস্যা সমাধানের মতো মানসিক কার্যকলাপগুলির সাথে সম্পর্কিত। এর অতঃপর আসি সৃজনশীলতার দিকটি আলোকপাত করতে। সৃজনশীলতা বলতে এমন একটি জটিল ধারণাকে আমরা বোঝাচ্ছি যেখানে নতুনত্ব ও মৌলিকতার ছোঁয়া থাকবে, মূল্য ও অর্থপূর্ণতার ব্যাপারটি বিদ্যমান থাকবে এবং যেটি আবেগ ও অন্তর্দৃষ্টির ওপর জোরারোপ করবে এবং একই সাথে সামাজিক প্রেক্ষাপটে এর বিবেচনায় কার্যকরী উপস্থিত থাকবে। ঐতিহাসিক পর্যালোচনা থেকে আমরা দেখিয়ে যেতে চেষ্টা করব বাঙালির ভোগবাদী মানসিকতা সম্পর্কে। দুই, সমসাময়িক বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে বাঙালির ভোগবাদী মানসিকতার বহিঃপ্রকাশকে আমরা দেখিয়ে যেতে চেষ্টা করব। এবং তিন, সংকটকালীন মুহূর্ত বা ক্রান্তিকালীন পরিস্থিতিতে আপনাকে আমরা দেখিয়ে দিয়ে যাব বাঙালির ভোগবাদী চেতনাটা কিভাবে প্রকাশ পায়। আমি প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করে দিয়ে যাব এবং আমার দলের দ্বিতীয় বক্তা এবং আমার দলনেতা পর্যায়ক্রমে ব্যাখ্যা করার মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন বাঙালির মনোজাগতিক জীবনে ভোগবাদের প্রাধান্য কতটা বেশি। মাননীয় সভাপতি, ঐতিহাসিক ঘটনা পর্যালোচনার জন্য আমি খুব বেশি দূর যাব না। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কথায় ধরা যাক। নবাব সিরাজ আমরা দেখেছি কিভাবে ক্ষমতা ও অর্থোপার্জনের ভোগবাদী মানসিকতা নিজ পরিবারের সদস্যদের মাঝে বিশ্বাসঘাতকতার সূত্রপাত ঘটায় এবং বিদেশি আধিপত্যের কাছে শেষমেশ নিজের দেশকে বিক্রি করে দিতেও দুবার ভাবায় না। মাননীয় সভাপতি, শুরুতেই যেই সোনার মন্দিরের কথা বলেছি, সেই সোনার মন্দিরের ধ্বংসের সূত্রপাত কিন্তু সেই বহুকাল আগেই শুরু হয়ে গিয়েছে। এবং মাননীয় আসি, আমরা ভোগবাদী চেতনা নিয়ে কথা বলছিলাম। এই ভোগবাদী চেতনায় মনোজগতের সূচনাটা আসলে কিভাবে ঘটে থাকে। আমরা যখন একটা বাচ্চা ছোট থেকে পরিবারতন্ত্রের মধ্য দিয়ে বড় হচ্ছে, তাকে আমরা শেখাই যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার তাকে আমরা উৎসাহিত করি এবং চিত্রশিল্পী বা অন্য পেশার থেকে আমরা তাকে নিরুৎসাহিত করি। 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি স্পিকার। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা নুসরাত জাহান নিশি, সময় 5 মিনিট। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ ধরে 1000 বছর চলি। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগের চিত্রকলা থেকে।
মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বিতার্কিক সহ এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন সবার প্রতি রইল আমার সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বাঙালির মনোজগতে সৃজনশীলতার চেয়ে ভোগবাদের প্রাধান্যই বেশি এবং যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে সংজ্ঞায়নটি করে গেলেন এটা এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করে। সেই ধোঁয়াশার নির্মূলের জন্য আমি কিছু শব্দের পুনরায় সংজ্ঞায়ন করে যেতে চাই। মাননীয় সভাপতি, বাঙালি বলতে আমরা আসলে কী বুঝি? অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বর্ণিত সেই প্রকৃত বাঙালিত্বের দাবিদার যে তার জীবনযাত্রা, চিন্তা চেতনা, আচরণ এবং সংস্কৃতিতে বাঙালিত্বকে লালন করে, বাঙালিত্বকে ধারণ করে। অর্থাৎ মাননীয় সভাপতি, এই বাঙালি এমন এক জাতি যে জাতি দুঃখের সময়ও গান সৃষ্টির মাধ্যমে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। এই বাঙালি এমন এক জাতি যে জাতি সামর্থ্য না থাকা সত্ত্বেও শুধুমাত্র নান্দনিকতা এবং সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে ঘরে সুন্দর করে আলপনা তৈরি করে। এই বাঙালি এমন এক বাঙালি জাতি যে জাতি জীবন সংগ্রাম ও যুদ্ধের শেষ সময়টুকু পর্যন্ত অস্ত্র হিসেবে শিল্প ও সাহিত্যকে ব্যবহার করে। তাই আজকে বাঙালি নিয়ে কথা বলতে হলে আপনাকে বলতে হবে পাল বংশের রাজাদের কথা, বলতে হবে বারো ভূঁইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর এবং হুমায়ুন আহমেদের কথা। এখন আমরা মনোজগৎ বলতে আসলে কি বোঝাচ্ছি? মনোজগৎ বলতে একজন ব্যক্তির চেতন বা অবচেতন অবস্থায় কী ধরনের চিন্তা চেতনা পোষণ করে সেটাই হচ্ছে তার মনোজগৎ। এবং এই মনোজগতের কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ আজকে একজন বাঙালি কোনো বাহ্যিক প্রভাবকের ফলে জোরপূর্বক একটি কাজ করলেও সেই বাঙালিটি মনে কী ধরনের চিন্তা চেতনা পোষণ করে সেটাই আমাদের আজকে আলোচনার মূল বিষয়। মাননীয় সভাপতি, আজকে দলের প্রথম বক্তা যখন বাঙালির সৃষ্টি সৃজনশীলতা দিয়ে নিজের বক্তব্য শুরু করলেন সেখানে আসলে বোঝা যায় যে বাঙালির মনোজগতে সৃজনশীলতা আজও কীভাবে প্রাধান্য পাচ্ছে। আজকে তারা সংকটকালীন মুহূর্তের কিছু কথা বলে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একটি দেশ স্বল্পোন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশ, সেই দেশে বিদ্যমান রয়েছে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক অস্থিতিশীলতা, পুঁজিবাদ। এমন একটা পরিস্থিতিতে আপনি চাইলেও আপনার সৃজনশীলতাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবেন না। প্রতিপক্ষের কাছে এখানে প্রশ্ন, এখানে আপনি আসলে কাকে দায়ী করবেন? বাঙালির মনোজগৎকে নাকি আপনার দেশের অর্থনৈতিক দুরবস্থাকে? আশা করি উত্তর দিয়ে যাবেন। আমরা আসলে বাঙালি জাতিকে দুইটি শ্রেণীতে বিভক্ত করেছি। প্রথমটি হচ্ছে সেই সকল ব্যক্তি যারা বাঙালিকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করে, হতে পারে এটা একজন রাজনীতিবিদ, হতে পারে একজন সাহিত্যিক। এবং দ্বিতীয় শ্রেণীতে দেখে যাব আপামর বাংলার জনসাধারণ গোষ্ঠী কিভাবে তাদের মনোজগতে বাংলাকে সৃজনশীলতাকে ধারণ করে, কিভাবে তারা চিন্তা চেতনা করে, এগুলো আমরা আজকে দেখে যাব। আজকে রুয়েটের শিক্ষার্থীরা পুরাতন এবং ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ব্যবহার করে আন্তর্জাতিক মানের গোকার টাইপের রেসিং কার তৈরি করছে। দিনাজপুরের সাঞ্জুরায় বাঁশের ফুল থেকে চাল তৈরি করছে। এত কিছুর পরও কি বলবেন বাঙালির মনোজগতে সৃজনশীলতার প্রাধান্য নেই? আচ্ছা, এই উদাহরণগুলো বাদই দিলাম। আজকে আপনি যে জায়গাটিতে দাঁড়িয়ে বিতর্ক করছেন এই বাংলাদেশ টেলিভিশনের কথাই ভাবেন। তারা তাদের মনোজগতে সৃজনশীলতাকে প্রাধান্য দেয় বলে আপনি আপনার যুক্তিগুলো যেন সুন্দরভাবে সৃজনশীলভাবে স্থাপন করতে পারেন, সেজন্যই কিন্তু আজকের এত সুন্দর বিতর্কের আয়োজন। মাননীয় সভাপতি, আরও যদি কিছু উদাহরণ দেখিয়ে যায় যে কোথায় আমাদের আসলে সৃজনশীলতা প্রাধান্য পেয়েছে, আপনি দেখবেন ভোগবাদের যে মূল কেন্দ্র যে বাণিজ্যিক মেলা, সেটাকে কিন্তু সেটা এখনও পর্যন্ত বৈশাখী মেলাকে ধরতে পারেনি। বৈশাখী মেলার প্রাধান্য কিন্তু এখনও রয়েছে। গ্রাম বাংলার প্রত্যেকটি জায়গায় কিন্তু বৈশাখী মেলার প্রাধান্য রয়েছে। এখান থেকে আমরা বুঝি বাঙালির মনোজগতে কীভাবে সৃজনশীলতার প্রাধান্য পাচ্ছে। আরও বিভিন্ন ধরনের উদাহরণ আজকে আপনি দেখেন। বাঙালির এই সৃজনশীলতাকে প্রাধান্য দেয় বলেই অধরা সংস্কৃতি 2023 সালের 6 ডিসেম্বরে ঢাকার রিক্সা এবং রিক্সা প্রিন্টিং কীভাবে প্রাধান্য পেয়েছে মাননীয় সভাপতি। তাই আমরা মনে করি আমরা যে দৃষ্টিকোণগুলো দেখিয়ে গেলাম সেই জায়গাটি থেকে বাঙালির মনোজগতে সৃজনশীলতায় প্রাধান্য পায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন পক্ষ দলের দ্বিতীয় বক্তা শরীফুল হক আকাশ, সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য। আমার প্রতিপক্ষ দল আমার দিকে যে প্রশ্নটি প্রথমে ছুড়ে দিয়ে গেলেন যে আসলে আমাদের এই দুরাবস্থার কারণ কিংবা এই ভোগবাদের কারণ কিংবা অর্থনৈতিক দুরাবস্থা, এই ব্যাপারগুলোর মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করলেন। এই জায়গায় আমি প্রকৃতপক্ষেই বলতে চাই যে বাঙালির অর্থনৈতিক এই দুরাবস্থার প্রকৃত কারণ হচ্ছে বাঙালির মনোজগতের ভোগবাদ। কেননা আপনি যদি দেখতে পান যে এই দেশের মানুষের দুর্নীতিতে ঠিক কতটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে সেই ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করি, 2023 সালে টিআইবির একটি রিপোর্ট মতে
যেই সব দেশে দুর্নীতির অবস্থা খুবই খারাপ, সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। তো এই রকম একটা জায়গায় অবস্থান করেন, যেই জায়গায় দেশের পুরো সিস্টেমটা রান করে দুর্নীতির উপরে দাঁড়িয়ে, সেই জায়গায় দু একটা উদাহরণ দাঁড় করিয়ে আপনারা কখনোই প্রমাণ করতে পারেন না যে হচ্ছে বাঙালির মনোজগতে সৃজনশীলতার প্রাধান্য রয়েছে। আমরা যদি একটা শিশুর পুরো জীবন প্রণালীকে পর্যবেক্ষণ করি, ছোট থেকে বেড়ে ওঠা পর্যন্ত, তাহলে আসলে দেখতে পাবো যে আসলে বাঙালি কি ভয়ানকভাবে একটি শিশু রন্ধ্রে রন্ধ্রে ভোগবাদীর ব্যাপারটাকে পুশ করে দিয়ে যায়। আপনি দেখতে পান একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে যখন প্রথমে স্কুলে যায়, তখন আসলে তাকে বলা হয় কিংবা তাকে পড়ানো হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই যে ছোটোবেলায় তার মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন যে লেখাপড়া করার মূল কারণ হচ্ছে গিয়ে তুমি গাড়িতে চড়বে, সেই শিশু সেই ছোটোবেলা থেকেই এই ব্যাপারটা নিজের হৃদয়ে ধারণ করে এবং পরবর্তীতে তার বাবা মা তাকে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দিকে চেষ্টা করতে থাকেন। কেননা এই পেশাগুলোর ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্র অনেক বেশি, চাকরি করার অনেক ক্ষেত্র রয়েছে এবং এই জায়গায় অর্থ উপার্জনের অনেক বেশি ক্ষেত্র রয়েছে। এই কারণে আসলে এই ভোগবাদী মানসিকতার কারণেই এই পেশাগুলোতে হচ্ছে মানুষের বেশি ঝোঁকের কারণ। একটা শিশুকে আপনি যখন দেখেন ছোটোবেলায় সে হচ্ছে ভালো ছবি আঁকতে পারে, কিংবা সে হচ্ছে ভালো ফুটবল খেলতে পারে, সে ভালো ক্রিকেট খেলতে পারে, কিন্তু আপনি তাকে একটা ভালো ফুটবলার হতে দেন না, ভালো শিল্পী হতে দেন না, বড়জোর তাকে আপনি চেষ্টা করেন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য। এই যে ওই ছোটোবেলা থেকে তার উপরে একটা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে, তাকে ভোগবাদী মানসিকতার দিকে গড়ে তোলা হচ্ছে। এই কারণে আসলে বাঙালি জাতির এই দুরবস্থার মধ্যে পতিত হওয়ার মূল কারণ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেশের ডাক্তারদের বিশ্বাস করতে পারতেছেন না, আপনি দেশের ইঞ্জিনিয়ারদেরকে বিশ্বাস করতে পারতেছেন না, কিংবা আপনি যদি চারদিকে তাকিয়ে দেখেন আমাদের স্থাপত্য শৈলীর অবস্থা, সেই জায়গায় সব রকম একই ধরনের বিল্ডিং, একই ধরনের কারসাজি, সেই ব্যাপারগুলো আপনি দেখতে পাবেন। আসলে এই ভিন্ন ধর্মী কোনো সৃষ্টি আপনি দেখতে পাবেন না। এর মূল কারণ কি? এই মূল কারণ হচ্ছে গোড়ায় ভোগবাদের একটা ধারণা তৈরি করে দেওয়া এবং পরবর্তীতে সেই দিকে জোর করে ধাবিত করা, এবং পরবর্তীতে ওই ছেলেগুলো তাদের নিজেদের ভালো লাগার যে ক্ষেত্রগুলা, সেই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে নিজেদের সৃজনশীলতার দিক দেখাতে পারছে না। একজন নেতা আসলে রাজনীতিতে আসার ক্ষেত্রে কোনো ডিপ্লোম্যাটিক পলিসি কিংবা হচ্ছে নতুন ধরনের সৃজনশীল কোনো সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে খুব কমই আবির্ভূত হন। তার মূল কারণ হচ্ছে ভোগবাদী মানসিকতা। বেশিরভাগ ক্ষেত্রে তারা চিন্তা করেন নিজের দলের লাভ দেখার জন্য। এই জায়গাতেই আসলে আমরা পিছিয়ে পড়ছি, বাঙালি জাতি পিছিয়ে পড়ছে, বাঙালি জাতির সৃজনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যদি চিন্তা করি বাঙালি জাতির ক্ষেত্রে দুর্নীতি কি প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনি যদি দেখেন রূপপুর বালিশকাণ্ডের কথা, কিংবা আপনি যদি দেখেন যে হচ্ছে ফরিদপুর মেডিকেলে লাখ লাখ টাকা ধার্য যখন করা হচ্ছে একটা পর্দা কেনার জন্য, আপনি যখন তাকিয়ে দেখেন যে আপনার দেশে রাস্তা তৈরি করতে প্রতি কিলোমিটারে 80 কোটি টাকা খরচ হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকাতে খরচ হচ্ছে তার চাইতে অনেক কম টাকা। আপনি যখন দেখেন যে একটা ফ্লাড লাইট বা রাস্তার লাইট জ্বালানোর জন্য 2,35,000 টাকা বাজেট ধরা হচ্ছে এবং তার বিপরীতে খরচ করা হচ্ছে 10 কিংবা 11,000 টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির সৃজনশীলতার বিপরীতে ভোগবাদ ব্যাপারটা খুব ভয়ানকভাবে ধারণা কিংবা ফুটে ওঠে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য উপস্থাপন করবে বিপক্ষ দলের নুভা নাশিতা ফারিহাত। সময় 5 মিনিট। বল বীর, বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বল বীর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাংশ থেকে কিন্তু আমরা দেখতে পাই বাঙালির সাহিত্য জগতে, মনোজগতে কত সুন্দর করে সৃজনশীলতার বিচরণ ছিল আবহমান কাল থেকেই। দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি কিছু তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে দিয়ে যাব এবং কিছুটা যুক্তি খণ্ডনও করে দিয়ে যাব। মাননীয় সভাপতি যখন তারা কথা বলছেন, প্রত্যেকটা কথা বাংলাদেশের অবকাঠামোগত সমস্যা নিয়ে কথা হচ্ছে, কোনোটা কিন্তু মনোজগৎ নিয়ে কথা হচ্ছে না। অর্থাৎ মাননীয় সভাপতি তারা কিন্তু একটা জায়গায় আটকে আছেন এবং সেই জায়গায় কিন্তু আজকে আমাদের বিতর্কই না। আমাদের বিতর্কটা আজকে বাঙালি তার মনোজগতে সৃজনশীলতা নিয়ে বেশি ভাবে নাকি ভোগবাদ নিয়ে বেশি ভাবে। তারা বলে যায় উদ্যোক্তা হচ্ছে না কেউ, অথচ আমি দেখতে পাই গত 2 দশকে 18% মতো বেড়ে গিয়েছে উদ্যোক্তা বাংলাদেশে। এছাড়া তারা বলে যায় পদ্মা সেতুর কথা, তারা বলে যায় যে বাইরের দেশের সাহায্য আমরা অনেক বেশি নিচ্ছি, অথচ তারা এটা দেখতে পাচ্ছে না ওয়ালটন ভিশন থেকে শুরু করে বাংলাদেশেও এখন অনেক ধরনের সৃজনশীল বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং একটা উন্নয়নশীল দেশের যতগুলো সমস্যা তারা সেই কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু কখনো কিভাবে সেগুলো মনোজগৎকে সবসময় দায়ভার করে যাচ্ছে সেটা কিন্তু তারা বলে যাচ্ছে না।
এখন আমি দেখিয়ে যাব মাননীয় সভাপতি যে কিভাবে বাঙালি তার মনোজগতে ভোগবাদী না এবং কিভাবে তারা মনোজগতে সৃজনশীল। দেখুন, একজন ভোগবাদী মানুষ কখনো অনেক সুখ শান্তি নিয়ে ভাবতে পারে না, তারা শুধু নিজের কথা ভাববেন। কিন্তু আমরা যদি বাঙালি সেই ইতিহাসগুলো লক্ষ্য করি, সবসময় দেখা যায় তারা প্রত্যেকবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাকে স্বাধীন করার চেষ্টা করেছে। তারা দেখে গিয়েছে যে কোনো ধরনের আন্দোলনে নিজের সুখ শান্তি বরবাদ করে দিয়ে হলেও তারা সেই আন্দোলনে যোগ দেয়, তারা রাজনীতি করতে চায়। কেননা তারা নিজের সুখের পরোয়া করে না, তারা মানুষের কথা ভাবে। এবং এমন একটা জাতি না কখনো মনোজগতে ভোগবাদী হতে পারে না। আমরা দেখতে পাই পশ্চিমা বিশ্বে এখনও যেখানে ম্যাকিয়াভেলি রচিত দ্য প্রিন্সের রচিত সেই স্বৈরাচারী অথবা ভোগবাদী রচনার মতো চর্চাগুলো হয়ে আসছে, আমরা কিন্তু কখনো বাংলায় সেরকম কিছু দেখতে পাই না। আমি প্রতিপক্ষ দলের বক্তাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা দ্য প্রিন্সের মতো কোনো বাংলা সাহিত্য দেখিয়ে যেতে পারবেন কিনা যেখানে শুধুমাত্রই সাহিত্যকে ব্যবহার করা হয়েছে ভোগবাদী একটি চিন্তার উপজাত হিসেবে? আপনারা দেখে যেতে পারবেন না। একটি ছোট্ট পরিসংখ্যান থেকে আসি। বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন বাজেট 2022-23 3 বছরের অর্জন থেকে আমরা দেখতে পাই 17,842টি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের স্থাপন হয়েছে। 1,60,432টি মানুষের কর্মসংস্থান দিয়েছে। বাংলাদেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের কিন্তু একটা সিংহভাগ বাজেট এই জিনিসগুলোতে তারা ব্যয় করেছে। কেন করেছে? তারা কি শুধু ভোগবাদী মানসিকতার জন্য করেছে এই কাজগুলো, নাকি সৃজনশীলতার জন্য করেছে? আজকের এই পশ্চিমা বিশ্বায়নে যখন দেখি র্যাপ কালচার এবং হিপহপ কালচার অনেক বেশি জনপ্রিয়, তখনও কিন্তু বাঙালির মন শুধু টানে সেই লোকসঙ্গীতের দিকে। আমরা দেখি সৌন্দর্য বর্ধনে ফ্লাইওভারের নিচে বাঙালিরা সুন্দর আলপনা করতে পারে। আমরা দেখি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015-তে অধিনায়করা রিকশাকে পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য রিকশায় আগমন করে। আমরা দেখি সত্যজিৎ রায় তার স্ত্রীর গহনা বিক্রি করে পরিচালনা করে পথের পাঁচালী। রাজা রামমোহন রায় হাজারো বাধা বিপত্তির পরবর্তীতেও একটা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সতীদাহ প্রথা থেকে শুরু করে আরও অনেক প্রথা ধূলিসাৎ করে দেন। আমরা দেখি মুক্তাগাছার মন্ডা, কুষ্টিয়ার খাজা, জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, রাজশাহী সিল্ক শাড়ি ইত্যাদি অনেক ধরনের শাড়ি যা আজকে বাংলাদেশের ভোগবাদী মানসিকতা যদি তারা যেভাবে বলেন সেভাবে হয়ে থাকতো, বিলুপ্ত হয়ে যেত। কিন্তু আমরা দেখি আজকে এই পণ্যগুলো সহ 31টি জিআই পণ্য আজকে আসে। আমরা দেখি 170 বছর পুরানো মসলিন শাড়িও বাঙালি আজকে তুলে ধরতে পারে। বাঙালিকে আমরা দুইভাবে দেখি, যারা প্রতিনিধিত্ব করে, যারা আপামর জনগণ। বাঙালির প্রতিনিধিত্ব যারা করে তাদের প্রত্যেকের হাতে কিন্তু দুটো করে প্রস্তাব দেওয়া হয়েছিল। হয় তারা বাংলাকে দারিদ্র করে রাখবে, অথবা তারা নিজের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করবে। তাই বলে যেতে চাই আজকে আমরাই বিজয়ী হব। ধন্যবাদ। এবারের বক্তা পক্ষ দলের ফাহিম মুনতাসির রহমান, সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্কে আমাকে যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় সভাপতি, আজকে আসলে তাদের প্রমাণ করা দরকার ছিল যে বাঙালি জাতিগতভাবে সৃজনশীল। আপনি ইতিহাস থেকে কয়েকটা সৃজনশীল মানুষের উদাহরণ টেনে একটা জাতিগতভাবে সৃজনশীল এটা আপনি কখনোই প্রমাণ করতে পারেন না। মাননীয় সভাপতি, আপনি একটু চিন্তা করে দেখেন, তারা বলল যে মনোজগতের কথা। ব্যাপার হচ্ছে মনোজগতে আপনি যে জিনিসটা চিন্তা করেন পরবর্তীতে আপনার কর্মক্ষেত্রে সেই জিনিসটারই প্রকাশ ঘটে। মাননীয় সভাপতি, এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। দেখেন মাননীয় সভাপতি, আজকে যদি আপনার দেশে কোনো সংকটকালীন মুহূর্ত তৈরি হয়, বা উদাহরণ হিসেবে ধরেন রোজার মাস যখন আসে, দেখবেন আপনার দ্রব্যমূল্যগুলোর দাম অনেক করে বেড়ে যাচ্ছে। যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়, ওই এরিয়াগুলোতে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে বাসের যে বাস ভাড়া ছিল 350 টাকা, সেই বাস ভাড়া হয়ে যায় 700 টাকা। ভর্তি পরীক্ষার সময় 50 টাকা রিক্সা ভাড়া হয়ে যায় 200 টাকা। অর্থাৎ এই যে সকল শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদের মন মানসিকতা, তাদের মনোজগৎটা এমন হয়ে গেছে যে যদি বিশেষ কোনো মুহূর্ত হয়, সেই মুহূর্তের সুযোগ নিয়ে তুমি বেশি বেশি টাকা উপার্জন করো যাতে তুমি ভোগ করতে পারো। অর্থাৎ বাস্তবিক কথা আপনি যদি চিন্তা করেন, বস্তু জগতে একজন মানুষ, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সে যদি একজন বাঙালি হয়, সে কিভাবে বস্তু জগতে এই যে ভোগবাদের যে প্রবণতা, ভোগবাদের যে ব্যাপারগুলা সে বস্তু জগতে ফুটিয়ে তুলছে, এইগুলো তার কাজের মাধ্যমে প্রকাশ করে। মাননীয় সভাপতি, আপনি একটু চিন্তা করে দেখেন, বর্তমানে বিসিএসে 87% শিক্ষার্থীদের 87% শিক্ষার্থী তাদের
শিক্ষকতাকে পছন্দের তালিকায় একদম সর্বনিম্নে রেখে দেয়। অর্থাৎ যেই দেশের 87% BCS পরীক্ষার্থী শিক্ষকতাকে সর্বনিম্নে রাখে, আপনি সেই দেশ থেকে কিভাবে সৃজনশীল একজন জাতি, আপনি একটা জাতি তৈরি করবেন, এইটা হচ্ছে আমার প্রশ্ন থেকে যায়। আপনি যদি ইতিহাস থেকে পর্যালোচনা করতে আসেন, আপনি দেখবেন নবাব সিরাজউদ্দৌলার সময় কিভাবে তার নিজের মানুষজনই ক্ষমতার জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করে। শুধু তাই না, দেশকে বিক্রি করার সময়ও তারা তখন চিন্তা করেনি। এই বাঙালি জাতি বাংলাদেশের যে অপার সম্পদ ছিল, অপার সাম্রাজ্য ছিল, এই সব কিছু বাইরের দেশ ইংরেজদের হাতে তুলে দিছে শুধুমাত্র ক্ষমতার লোভে। তারা দ্বিতীয়বার চিন্তা করেনি মাননীয় সভাপতি। যেই জাতির মানুষ এই ধরনের নৃশংস কাজ বারংবার 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 করতে থাকে, এই কয়েকটা নকশিকাথার উদাহরণ বা নকশার উদাহরণ দিয়ে আপনি তাদেরকে, সেই জাতিকে সৃজনশীল বলতে পারেন না মাননীয় সভাপতি। কারণ তার কাজের বা ফলের বহিঃপ্রকাশে সেই সৃজনশীলতা নেই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি দেখেন, তারা মসলিন শাড়ির উদাহরণ দিয়ে গেলেন। বাঙালি যদি অলস জাতি না হতো তাহলে এই মসলিন শাড়ি কখনো হারিয়েই যেত না মাননীয় সভাপতি। অর্থাৎ এই যে মানুষ যে সৃজনশীলতার কথা আপনি বলছেন হারিয়ে যেত যখন দিচ্ছেন, এতেই প্রমাণ হয় যে আপনার মধ্যে সেই সৃজনশীলতার কমতি রয়েছে। আমরা একবারও বলিনি যে সৃজনশীলতা নেই, কিন্তু আপনার ভোগবাদীর যে প্রবণতা সেটা আপনার সৃজনশীলতাকে ছাপিয়ে গিয়েছে। রবি ঠাকুরের দুটি লাইন বলে শেষ করব। 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। মাননীয় সভাপতি, আজকে 7 কোটি থেকে 17 থেকে 20 কোটি বাঙালিতে পরিণত হয়েছি আমরা, কিন্তু আমাদের এই ভোগবাদী মন মানসিকতার কারণে আমরা আজকে মানুষ হতে পারিনি। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে বক্তব্য উপস্থাপন করবে বিপক্ষ দলের সঞ্জিদা হায়দার, 5 মিনিট। যদি জোটে মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি। দুটি যদি জোটে, অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। সত্যেন্দ্রনাথ দত্তের ফুলের ফসল এই কবিতাটির এই দুটি চরণের মাধ্যমে আমরা আসলে কি দেখি? বাঙালির কোনো কালেই আসলে অনেক বেশি সম্পদ ছিল না, হয়তোবা সম্পদটি আসলে তারা ভোগ করতে পারেনি। সেই সম্পদটি নিয়ে গেছে ফরাসিরা, সেই সম্পদটি নিয়ে গেছে ডাচরা, বা সেই সম্পদটি নিয়ে গেছে ব্রিটিশরা। কিন্তু এমন জায়গায় এসেও বাঙালি কখনোই ভোগবাদের পিছনে দৌড়ায়নি মাননীয় সভাপতি। তারা আসলে এই জায়গাটিতে তাদের যে স্বল্প সামর্থ্য রয়েছে বা স্বল্প যে সুযোগটুকু রয়েছে বা স্বল্প প্রাচুর্য রয়েছে, সেই প্রাচুর্যটিকে কিভাবে নিত্য নতুনভাবে ব্যবহার করা যায় এবং সেইটুকু দিয়েই আমরা আসলে অনেক বড় বড় বিপ্লব ঘটিয়ে ফেলেছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং আমাকে যারা শুনছেন এবং দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, আমাদের যে সম্পদের প্রাচুর্যগুলো ছিল এটা যেহেতু এখন নেই, এবং এই জায়গায় আমরা আসলে অনেক ধরনের বিপ্লব দিয়ে আমরা প্রমাণ করে গিয়েছি যে আমরা আসলে এই ক্ষুদ্র জায়গা থেকেও আসলে অনেক বেশি কাজ করতে সক্ষম। আজকে আমার পক্ষ দলের বন্ধুরা আজকে মীর জাফরের উদাহরণ দিলেন, কিন্তু তারা আসলে এটা দেখলেন না যে মীর জাফর আসলে স্থায়ী হতে পারেনি, অর্থাৎ বাঙালি তাকে আসলে স্থায়ী হতে দেয়নি। বা তারপরে যারা ব্রিটিশরা এসেছে, বাঙালি তাদের বিরুদ্ধে আজকে স্বদেশী আন্দোলন করেছে এবং তাদের বিরুদ্ধে তারা আজকে আমাদের পাকিস্তান এসেছে, আমাদের শোষণ করেছে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের এই স্বল্প সামর্থ্য দিয়ে আমরা মাননীয় সভাপতি আমরা আজকে যুদ্ধ করেছি মাননীয় সভাপতি। সেই জায়গাগুলো থেকে আমরা কখনোই আসলে এটা বলতে পারবো না যে আমাদের এই যে ছোট্ট সামর্থ্যের মধ্যে থেকে আমরা সৃজনশীলতার পরিচয় দেখাইনি। এখন আসি মাননীয় সভাপতি, আমাদের আসলে পক্ষ দলের বন্ধুরা আজকে মনোজগতের যে আসল চিন্তাধারা, এই চিন্তাধারাটি থেকে তারা পুরো বিতর্কে বিরত ছিলেন। মাননীয় সভাপতি, আমরা আজকে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মনোজগতের আসলে কোনো সীমাবদ্ধতা হয় না। অর্থাৎ মাননীয় সভাপতি, একটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি শুরু করি, আপনি আজকে পরীক্ষা দিতে যাবেন, তো আপনার মনের খুব ইচ্ছা যে আপনি পরীক্ষা দিতে ভালো করবেন, কিন্তু দেখা গেল পরীক্ষার হলে গিয়ে আপনার কলমটি হয়তো বা শেষ হয়ে গিয়েছে, আপনার আশেপাশে কোনো কলম নেই। এটি আপনার বাস্তবতা, এটি একটি বাহ্যিক প্রভাবক যে আপনার কলমটি শেষ হয়ে গিয়েছে। তার মানে কি এটা এরকম যে আমি আসলে পরীক্ষা খারাপ দিতে চেয়েছি? মানে সভাপতি, এই জায়গাটিতে আজকে আমাদের পক্ষ দল আসলে বিতর্কটি বুঝতে ভুল করেন। মানে সভাপতি, এখন আসি যে তারা আসলে কোন জায়গাগুলো নিয়ে কথা বলেন। মানে সভাপতি, তারা আজকে বলেন যে ঐতিহাসিক পর্যালোচনা যদি করি, অর্থাৎ ঐতিহাসিক যত ধরনের পর্যালোচনা আমরা করতে যাব সেখানে আমরা দেখব যে যত ধরনের ভোগবাদী আজকে ঐতিহাসিক জায়গায়, অর্থাৎ আমাদের যে শাসনামলে যত ধরনের ভোগবাদী গোষ্ঠীর আগমন হয়েছে, প্রত্যেকের কেউই আসলে টিকতে পারেনি। কেন টিকতে পারেনি? কারণ একজন ভোগবাদী আসলে সেখানে 100 জন বাঙালি সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে অনুপাতটি দেখি, আপনি কখনোই এটি বলতে পারবেন না যে এই একজন ভোগবাদীর জন্য আপনি 100 জন বাঙালির। অর্থাৎ আমরা কখনোই এটা অস্বীকার করছি না যে আমাদের বাঙালির মধ্যে ভোগবাদের অস্তিত্ব নেই, কিন্তু আমরা এটা বলছি তার 100 গুণে বেশি, তার 1000 গুণে বেশি এখানে আসলে সৃজনশীলতা প্রাধান্য পেয়েছে।
মাননীয় সভাপতি, আজকে আমাদের পক্ষ দলের পুরো বিতর্ক না, পুরাটা জিনিস আসলে সমসাময়িক কিছু সমস্যাগুলো কি দুর্নীতি একটা সমস্যা, এবং কেন হচ্ছে আমরা মানে এই ধরনের জাতিগতভাবে আমাদের হচ্ছে অনেক বেশি আমরা পিছিয়ে আছি, আমরা সৃজনশীল নই, কর্মক্ষেত্রে আমরা হচ্ছে যেই জিনিসটা চাই সেই জিনিসটাই ফুটিয়ে তুলতে পারি। মাননীয় সভাপতি, এটা একদমই ভুল একটা কথা। উদাহরণস্বরূপ বলতে চাই, মধুসূদন দত্ত উনি আসলে চেয়েছিলেন যে আমি হচ্ছে বাইরে যাব, বাইরে গিয়ে হয়তো বা সাহিত্য চর্চা করব, লন্ডনে যাব বা হচ্ছে ওই জায়গাগুলোতে যাব, কিন্তু সেটি তার মনের বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করেছিলেন। কিন্তু তিনি যখন বুঝতে পারেন যে আমার ওই লন্ডনের যে ওই নদীর তীরে বসার চেয়ে আমার আসলে কপোতাক্ষ নদ আমাকে বেশি আকৃষ্ট করে, অর্থাৎ তিনি তার মনোজগতের চিন্তাটাকে সে হচ্ছে যখন মানে বাইরে বের করে তিনি যখন দেশে ফিরে আসলেন, তার প্রধান সৃষ্টিকর্মগুলো তখন তৈরি হয়। অর্থাৎ মানে সভাপতি, আমরা এটি বোঝাতে যাচ্ছি যে বাঙালি যখন সৃজনশীল হয়, যখন সে তার মনের কথা শুনে, এটি আসলে তখনই এটি প্রমাণ করে যে বাঙালি তখনই সৃজনশীল, এবং বাঙালি আসলে যেহেতু সৃজনশীল সেই জায়গা থেকে সে কখনোই আসলে তার মনোজগতে ভোগবাদকে পোষণ করে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এরই সাথে আমাদের প্রথম পর্ব বিতার্কিকদের জন্য শেষ হলো। এখন যুক্তিখণ্ডন পর্ব। প্রথমেই পক্ষ দলের ফাহিম মুনতাসির রহমান, সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্কের মঞ্চে আমাকে আবারও বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, তারা আজকে যে উদাহরণগুলো দিলেন, ইতিহাস থেকে কিছু মানুষের উদাহরণ দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা এই ধরনের কিছু মানুষের উদাহরণ দিয়েছেন। আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে আপনি জাতিগতভাবে কিভাবে সৃজনশীল এবং আপনি জাতিগতভাবে আপনার ভোগ করার প্রবণতা থেকে আপনার মধ্যে যে সৃজনশীলতার প্রবণতা বেশি, এই জিনিসটা দেখান। এই জিনিসটা দেখাইতে না পারলেও ভোগ করার প্রবণতা এবং সৃজনশীলতার প্রবণতা যে সমান সমান, এই জিনিসটা প্রমাণ করেন। তারা এই জিনিসটা প্রমাণ করতে পারেনি। মাননীয় সভাপতি, একটা জাতি যখন হবে, সেটা আপনি বাঙালি জাতি বলেন আর অন্য যে কোনো জাতি বলেন, সেই জাতির মধ্যে কিছু মানুষ সৃজনশীল মানুষ হিসেবে তৈরি হবে, এটাই খুব স্বাভাবিক। দুখু মিয়া, কাজী নজরুল ইসলাম, তিনি খুব দারিদ্র্যের মধ্যে থেকেই সাহিত্য চর্চা করেছেন। এই ধরনের উদাহরণগুলো বিরল উদাহরণ মাননীয় সভাপতি। কিন্তু আপনি আজকে চিন্তা করেন, আজকে যদি আপনি প্রযুক্তিতে সৃজনশীলতার কথা চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন জাপান, চায়না, জার্মানি, তারা এগিয়ে। কোথায় আপনার দেশের মানুষ সেখানে কোথায়? আপনি চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় চিন্তা করেন, তারা উদাহরণ দিয়ে গেলেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের গবেষণামূলক কার্যক্রম হচ্ছে। প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, এই গবেষণামূলক কার্যক্রমগুলো আসলে বাংলাদেশের উন্নয়নের জন্য বা বাঙালি জাতির উন্নয়নের জন্য আদতেও ব্যবহার হচ্ছে কি না, নাকি ওই একটা প্রজেক্ট একটা সায়েন্স ফেয়ার পর্যন্ত যাচ্ছে এবং ওইখানে একটা পুরস্কার নিয়ে চলে আসছে? ব্যাপারটা এরকমই মাননীয় সভাপতি। অর্থাৎ বাস্তব জগতে এই জিনিসটার যে ব্যবহার, সেটা হচ্ছে না। আজকে আপনি কৃষিতে অনেক কিছু উদ্ভাবন করতে পারেন, কিন্তু এই উদ্ভাবন করার যে জিনিসগুলা, এইগুলা ওই পঞ্চগড়ের একজন দরিদ্র কৃষক, তার কাছে ওই পদ্ধতিটা, ওই প্রযুক্তিটা পৌঁছাচ্ছে কিনা, এইটা হচ্ছে দেখার বিষয়। প্রযুক্তিটা কেন পৌঁছাচ্ছে না? কারণ আপনি জাতিগতভাবে সৃজনশীল না। এই প্রযুক্তি যখন পৌঁছানোর ব্যবস্থা করবেন, তখন প্রতি ধাপে 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 প্রযুক্তির দাম বাড়ানো হবে মাননীয় সভাপতি, যাতে আপনি কৃষিকে অবলম্বন করে বেশি ব্যবসা করতে পারেন, বেশি ভোগ করতে পারেন। এই জন্যই বলতে চাই মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমরা জয় লাভ করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে যুক্তিখণ্ডনে অংশগ্রহণ করবে বিপক্ষ দলের সঞ্জিদা হায়দার, সময় 2 মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে নরওয়ের উদাহরণ এসেছে। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা জিডিপির হার দেখি, বাংলাদেশের অবস্থান কোথায়, নরওয়ের অবস্থান কোথায়, সেই জায়গা থেকে নরওয়ের একটা ব্যবসায়ীর অবস্থান কোথায় আর বাংলাদেশের একটা ব্যবসায়ীর অবস্থান কোথায়? অর্থাৎ আপনি নরওয়ের একজন ব্যবসায়ী হিসেবে চাইলেই একটা মানুষকে কম দামে দিতে পারেন, কারণ এর জন্য আপনার পরিবার হয়তোবা না খেয়ে থাকবে না। কিন্তু বাংলাদেশের একটা ব্যবসায়ী যখন এই কাজটা করবে, হয়তোবা তার কিছু একটা সমস্যা হবে, যেহেতু তার হাতে টাকাই নেই। অর্থাৎ আপনার যেই অবকাঠামোগত সমস্যা, অর্থাৎ বাংলাদেশ যে আসলে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছে, বা আজকে আসলে বাংলাদেশে যে টাকা নেই, বা আজকে বাংলাদেশ যে আসলে বিভিন্নভাবে এই অবকাঠামোগত সমস্যাগুলো বা অর্থনৈতিক অস্থিতিশীলতা, সেগুলো তারা বারবার বের করে এনে তারা আসলে বলার চেষ্টা করছেন যে বাঙালির মনোজগতে সৃজনশীল না। মানে সভাপতি, তারা একটা জায়গা থেকেও প্রমাণ করতে পারেনি যে মনোজগতে বাঙালি আসলে কি চিন্তা করে, যেটা নিয়ে আসলে আমাদের বিতর্ক করার কথা ছিল। তারা আসলে এই জায়গাটি ধরতেই ভুল করেছেন মানে সভাপতি। মানে সভাপতি, এখন আসি যে নবাব সিরাজউদ্দৌলার হত্যা বলুন বা বঙ্গবন্ধুর হত্যা বলুন, এই জায়গায় আসলে যারা মদতটা দিয়েছিল তারা আসলে কারা ছিল সেটা আপনাকে দেখতে হবে। আপনি যদি দেখেন, নবাব সিরাজউদ্দৌলার পিছনে মদত
প্রদানকারী ছিল ব্রিটিশরা। এবং মাননীয় সভাপতি, আপনি যদি দেখতে পারেন যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনকের যে পিছনে, তারা আসলে বিপদগামী ছিল এবং তাদের কোনো না কোনোভাবে সেই মুক্তিযুদ্ধে যে জয়লাভ না করা, সেটার একটা পরোক্ষ প্রভাব তাদের মধ্যে ছিল মাননীয় সভাপতি। কিন্তু মাননীয় সভাপতি, আমরা আসলে আজকে কি দেখি? আজকে কি বাঙালি তাদের ক্ষমা করেছে? বাঙালি তাদের ক্ষমা করেনি। অর্থাৎ এই যে স্বদেশী আন্দোলন বলুন বা আলটিমেটলি আমরা যে জায়গাগুলো থেকে আন্দোলনগুলো করে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে এসেছি, অথবা আমরা আজকে এই জায়গাগুলো থেকে উঠে এসেছি, প্রত্যেকটা জায়গা আসলে এটাই প্রমাণ করে যে বাঙালি আসলে স্বল্প জায়গার মধ্যে থেকে অনেক বেশি সৃজনশীলতার মাধ্যমে এই জায়গাগুলো করেছে। আমরা তাদের সাথে আজকে একমত পোষণ করতাম। তারা যদি আজকে বলতেন যে এই যে আপামর বাঙালি জনতা, একটা শ্রমিক, সে যে জায়গাটি, সে যে যন্ত্রটি দিয়ে কাজ করে, সেটার মধ্যে সে নকশা করার চেষ্টা করে। একজন বাঙালি বধূ যে আসলে রান্না বান্নার জন্য খুব অল্প কিছু জিনিস আছে, তার মধ্যে থেকেও কিশোর চৌধুরীর মতো মানুষ পান্তা ভাত আর হচ্ছে আলু ভর্তা দিয়ে যে এই যে যারা হচ্ছে মানে এই যে কুকিং কম্পিটিশনগুলো জিতে আসে। অর্থাৎ মানে সভাপতি, আপামর বাঙালি জনতার মধ্যে যদি এই জিনিসগুলো না থাকতো, তাহলে রিক্সা পেন্টিংয়ের মতো একটা জিনিস হচ্ছে আমরা পেতাম না মাননীয় সভাপতি। অর্থাৎ বাঙালি আপামর জনসাধারণের মধ্যে সৃজনশীলতা রয়েছে এবং আমরা তো দেখিয়ে গিয়েছি যে একদম যারা হচ্ছে জাতিকে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে সৃজনশীলতা আছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিচারক প্যানেল থেকে উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন সম্মানিত বিচারক অধ্যাপক সালমা আক্তার মিশন। বাঙালির মনোজগতে সৃজনশীলতার চেয়ে ভোগবাদের প্রাধান্যই বেশি। আজকের বিতর্কের বিষয় পক্ষে বলছেন শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিপক্ষে বলছেন বেগম রোকেয়া হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা। আমরা চমৎকার উপস্থাপনা শুনছিলাম। আমরা দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে কীভাবে বাঙালির মনোজগৎ থেকে জীবনযাত্রায় রূপান্তরের ক্ষেত্রে সৃজনশীলতা বনাম ভোগবাদ কী ভূমিকা পালন করছে। পক্ষ দলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাঙালির মনোজগতে ভোগবাদের ওপর বিশ্বায়ন ও গণমাধ্যমের কী ভূমিকা রয়েছে? বাঙালির মনোজগতে ভোগবাদে পাশ্চাত্য সংস্কৃতির বিশ্বায়ন এবং গণমাধ্যম পাশ্চাত্য সংস্কৃতিটাকে ঢোকাচ্ছে। ব্যাপারটা যেভাবে ঘটে, বর্তমানে এই বিশ্বায়নের যুগে এবং গণমাধ্যমের মাধ্যমে আপনি বাঙালি সংস্কৃতি ছাড়াও পাশ্চাত্য যে সংস্কৃতিগুলো আছে, এই সংস্কৃতিগুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারছেন বা অনেক কাছের থেকে দেখতে পাচ্ছেন। ফলপ্রসূত আমাদের সমাজে, বাঙালি জগতে, বাঙালির জাতিতে যারা যুব সমাজ আছে, তারা অনেকেই এটাতে অনেক বেশি পরিমাণে আকৃষ্ট হচ্ছে। তারা চিন্তা করছে যে আমার এরকম বিলাসবহুল জীবন থাকলে ভালো হতো, আমার বাসার ছাদে একটা সুইমিং পুল থাকলে ভালো হতো, আমি হচ্ছে টেসলা গাড়িতে চড়ে ঘুরতে পারলে ভালো হতো। এই জিনিসগুলো যখন দেখে দেখে অভ্যস্ত হচ্ছে, কারণ প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য সংস্কৃতি আমরা যখন দেখছি, এই জিনিসগুলাই দেখছি এবং বারংবার একই জিনিসগুলো দেখার ফলে আমাদের যুব সমাজ যারা আছে, তারা এই ব্যাপারটাতে আকৃষ্ট হয় এবং এইখানেই ভোগবাদ মাথাচাড়া দিয়ে ওঠে বলে আমি মনে করি। ধন্যবাদ ম্যাম। বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাঙালির সৃজনশীলতা পরিচর্যার জন্য কোন কোন সামাজিক প্রতিষ্ঠান ভূমিকা পালন করছে এবং তাদের উপর বিশ্বায়নের কী প্রভাব রয়েছে? ধন্যবাদ। প্রথমত আমরা মনে করি যে বাঙালি সৃজনশীলতাকে আরও বেশি উন্নত করার জন্য এখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের ভূমিকা রয়েছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাংলা একাডেমির কথা, এবং আমরা উদাহরণস্বরূপ বলতে পারি উদীচীর মতো সংগঠন বা আরও যারা সাংস্কৃতিক সংগঠন রয়েছে, যারা আসলে প্রত্যেকটা সময় পরপর হয়তো বা 16ই ডিসেম্বরে অথবা পহেলা বৈশাখে অথবা 21শে ফেব্রুয়ারিতে নানা ধরনের যে সাংস্কৃতিক আয়োজনগুলো, যেটি হয়তো বা এই যে এই যে বৈশায়নের প্রভাবে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আমরা বিশ্বাস করি যে এই জায়গাগুলোতে এই মানে যে সামাজিক সংগঠনগুলো, এই সংগঠনগুলো আসলে বাঙালির সৃজনশীলতা বৃদ্ধি করছে এবং তারা আসলে বাঙালিকে এটি মনে করিয়ে দিয়ে যাচ্ছে যে তোমাদের যে হচ্ছে যে শেকড়, এই শেকড়টি হচ্ছে এটিকে তোমরা ভুলে যেতে পারো না। এবং এখানে আসলে আমি মনে করি যে বৈশায়নের প্রভাবটি এরকম যে বাঙালিকে আসলে আমরা যদি আপামর জনগোষ্ঠীর থেকে দেখি যে বাঙালি আসলে সবসময় একটা হচ্ছে অনন্য জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিত, এবং এই যে অনন্য জাতি হিসেবে পরিচিত, তারা আসলে যেই জায়গাগুলোতে কাজ করে দেখা যায় যে বহির্বিশ্ব থেকে অনেক ধরনের যে অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশনগুলো পাই। অর্থাৎ এই অ্যাপ্রিসিয়েশনগুলো পেতে বৈশায়ন আমাদেরকে সাহায্য করে। ধন্যবাদ। আমরা বিতর্কে চমৎকারভাবে মধ্যবিত্ত বাঙালি মানসিকতা বা মনোজগৎ, জাতিসত্তা বিষয়গুলো ওই পক্ষ থেকে শুনেছি। ভোগবাদ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা শুনেছি। মনে রাখতে হবে যে বাঙালি মধ্যবিত্ত বিষয়গুলো কেবল একটি ভূখণ্ডের একা না, বিশ্বের বিবর্তন, বিশ্বায়নের সাথেও সম্পৃক্ত। যখন শিল্প বিপ্লব হয়
সমসাময়িক সময়ে যখন রাশিয়ায় বা সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব হয়, চায়নায় আরেকটি বিপ্লব হয়, গোটা ইউরোপ ধরে রেনেসা হয়, তখন পণ্যের অতিরিক্ত উৎপাদন হয়েছে, চাহিদার চেয়ে পণ্যের সরবরাহ বেড়ে যায়, পণ্যের অসার সংগ্রহের মানসিকতাই ভোগবাদ, এবং সেটার প্রভাব থেকে এই সমাজ বা দেশও মুক্ত নয়। একটি অংশে জনগণ ভোগবাদী মনে হলেও মূল সত্তা বা মধ্যবিত্তরাই এখানে এগিয়ে আছে এমনটি ঠিক বলা যাবে না। তবে কনজিউমারিজম যেমন গ্লোবালাইজেশনের ফসল, পুরো বিশ্ব ভিন্নভাবে দেখছে। এই বিপ্লবের পর থেকে গত 3 শতাব্দীতে যে বিবর্তন হয়েছে, সেখানে আমরা লক্ষ্য করি যে সমাজের একটা অংশ ভোগবাদী, সেখানে উচ্চবিত্ত আছে, মধ্যবিত্তের বাইরের লোকও আছে, এবং সামর্থ্যে কুলালে দারিদ্র্যসীমার নিচে যারা আছে তারাও সেই ভোগবাদে অভিষিক্ত হতো। বাংলাদেশের যে উন্নয়ন, আমরা জানি উন্নয়ন বলতে ভারসাম্যপূর্ণ অগ্রগতিকে বোঝায়। উন্নয়ন হচ্ছে পরিবর্তন, দ্বিতীয় হচ্ছে ইতিবাচক পরিবর্তন, এবং তৃতীয় হচ্ছে ব্যালেন্স গ্রোথ, ভারসাম্যপূর্ণ অগ্রগতি। এই যে চালিকা শক্তি অর্থনীতিতে সকল ক্ষেত্রে, শিল্প, ব্যবসা, চাকরি, পেশা, সেবা, রাজনীতি, সকল ক্ষেত্রেই তো নেতৃত্ব দিচ্ছে মধ্যবিত্তরাই। তবে মনে রাখতে হবে যে অসার পণ্যের সংগ্রহ, পণ্য এবং সেবার, অপ্রয়োজনীয় পণ্য এবং সেবার সরবরাহ বৃদ্ধির জন্য লুণ্ঠন মানসিকতা কাজ করে কিছু লোকের, সেটাও আমরা বলতে পারবো না যে মধ্যবিত্ত, তারা উচ্চবিত্ত। যে লুণ্ঠন মানসিকতা আছে সেটি সমাজের উচ্চবিত্তের, এটি সকল সমাজেই। আমরা জানি আলফ্রেড মার্শাল বলেছেন, ইকোনমিক ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। অর্থনীতি সকল সমাজে একইভাবে কাজ করে। যে বিবর্তন আমরা ভাবছি সৃজনশীলতা নিয়ে, এটি সকল সমাজেই এই ধাপগুলো এভাবেই পার হয়ে একটা জায়গায় উন্নীত হয়েছে। আমাদের যদি মনে হয় অনেক উন্নয়নকামী সমাজের মতো আমরা অনেক ক্ষেত্রেই নিয়মিত অনিয়মে ভুগছি, অনেক ক্ষেত্রেই আমরা যথাযথ গতিতে অভিপ্রেত জায়গায় পৌঁছাচ্ছি না, সেটা মধ্যবিত্তের সৃজনশীলতার অভাব নয়, সেটি সার্বিক সম্পদের বন্টন এবং ব্যবস্থাপনা, সকল ক্ষেত্রে নেতৃত্ব, এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর এর মাধ্যমে আগাচ্ছি, অ্যাডাপ্টেশনের মাধ্যমে আগাচ্ছি। একটা প্রক্রিয়ায় আমরা বিষয়গুলো উৎকর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছি অনুক্ষণ। বৃত্ত নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষ যে যা দিতে পারে, ট্যালেন্ট, টাইম, ট্রেজার, 3টি সেভাবে দিয়েই সমাজটি এগিয়ে যাচ্ছে। মধ্যবিত্তের প্রশংসা পাওয়ারই কথা বেশি, এবং সকল শ্রেণীর মধ্যে সৃজনশীল রয়েছে। আমরা এখনও মনে করি যে কিছু সংখ্যক ভোগবাদীর পাশাপাশি মূলত বাংলাদেশিরা সৃজনশীল। অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, রেনেসা এসেছিল মানুষকে সর্বদেশে সর্বপ্রকার মুক্ত করতে। মানুষ মুক্ত হচ্ছে, এই দেশেও মুক্ত হচ্ছে, সময়ের ব্যাপার। আমি উভয় দলের বিতার্কিকদের আন্তরিক ধন্যবাদ জানাবো। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে বিষয়গুলো তুলে আনতে। অত্যন্ত প্রাসঙ্গিক এবং অভিপ্রেত আলোচনা হয়েছে। আমি সম্মানিত বিচারক মণ্ডলীকেও কৃতজ্ঞতা জানাবো অংশগ্রহণের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বিচারকগণ তাদের মূল্যবান ফলাফল ইতিমধ্যে প্রস্তুত করেছেন। আমি এখন ফলাফল সম্বলিত ব্যালটগুলো সংগ্রহ করে ঘোষণার জন্য উপস্থাপিকাকে আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ আজকের এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল জানবার পালা। আমার হাতের সবুজ ব্যালটের মাধ্যমে জানতে পারবো আজকে বিজয়ী দল কারা হতে যাচ্ছেন, এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে আজকে সেরা বিতার্কিক কে হতে যাচ্ছেন। সর্বোচ্চ সংখ্যক ব্যালট বা সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকে বিজয়ী দল, এবং সেরা বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা একই পথ অবলম্বন করব। আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে দেখছি। আমার প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন বিষয়ের পক্ষে থাকা দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এবারে দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী কারা হচ্ছেন বিজয়ী দল দেখে নেওয়া যাক। দ্বিতীয় ব্যালটে বিজয়ী দল হিসেবে যে দলটির নাম দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজকের বিষয়ের পক্ষে থাকা দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, আমরা বুঝে গেছি আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল কারা। তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটি খুলে দেখছি এবং তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে দেখা যাক কে হতে যাচ্ছেন সেরা বিতার্কিক। প্রথম লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক ফাহিম মুনতাসির রহমান। দ্বিতীয় লাল ব্যালট অনুযায়ী এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক ফাহিম মুনতাসির রহমান। আমরা পেয়ে গেছি আজকে সেরা বিতার্কিক, কিন্তু তারপরেও অনুষ্ঠানের নিয়মের খাতিরে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি এবং তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক ফাহিম মুনতাসির রহমান। অভিনন্দন আপনাদের। জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024 প্রথম রাউন্ডের আজকের এই পর্ব দেখবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং একই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।